আপনি ওনার সহধর্মিণী আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান সাহেবের বোন, তো স্মৃতিতে জহির রায়হান সম্পর্কে কিছু জানতে চাই। 54 বছর পরে আমি আর কি বলবো। আমি তো আসলে রেগুলার কোথাও এরকম করে প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি। 30 জানুয়ারি জহির রায়হানের অন্তর্ধান দিবসে আমি ঘরে বসে তাকে নিয়ে যা যা করার ঘরে বসেই করতাম। বিদেশে থাকি আর মাতৃভূমিতে থাকি, যেখানেই থাকি বাসায় বসে সব কিছু করতাম। আমি কোনো অনুষ্ঠানে যেতাম না। এবার আশা হয়ে গেছে শুধু তপুর জন্য খারাপ লাগছিল। আমাদের বংশ তো এরকম কেউ এরকম করে সরকারি কোনো ইয়েতে প্রতিষ্ঠানে বা কোনো কিছু নিয়ে কোনো পদ করার জন্য কম্পিটিশনে যায়নি। তো ভাবলাম যে ঠিক আছে, আমি তো ওর প্রচারে কোথাও কিছু করতে পারছি না, ওকে এনকারেজও করতে পারছি না, বা কিছু বলে যে ওকে অ্যাজ এ অর্গানাইজার আই হ্যাভ বিন in international human rights and worker rights organizing so long, কিন্তু আমি একে হেল্প করতে পারিনি। তো আমি সরি। আমি যদি জহির রায়হান সম্পর্কে বলি, এই যে জহির রায়হান যে কি ছিলেন বা ছিলেন না, সেটা তো 54 বছরে অবশ্যই প্রমাণিত। তো এখন তো মানুষ ফিল করছে যে এই ধরনের প্রতিভাগুলোকে, এই ধরনের জুয়েলগুলোকে, এই যে দেশ তৈরি করার জন্যে বা মাতৃভূমিকে কিছু দেওয়ার জন্যে পুরো বিশ্ব তো এখন টার্ময়েল। সো এরা যে কতটা ইম্পর্টেন্ট এবং এরা যে কতটা প্রয়োজনীয় আমাদের জন্যে, আমাদের দেশের জন্যে, আমাদের সব যুগের পর যুগ প্রজন্মের জন্যে, এটা আমরা এখন তো ফিল করছি। আমার যা মনে হয়, আমার ধারণা যে বা যারা কোনো গ্রুপ তাদেরকে যদি এভাবে করে শেষ করে না দিত, তাহলে তো এই প্রতিভাগুলো আজকে আমাদের দেশকে সমৃদ্ধ করত। আমাদের দেশ অনেক সমৃদ্ধ হতো, আমরা সমৃদ্ধ হতাম, এবং আমাদের নতুন প্রজন্মের পর প্রজন্ম অনেক কিছু মানে শিখতে পারতো, দেখাতে পারতো, পৃথিবীতে কাজে লাগাতে পারতো প্রত্যেকটা মানুষকে। এই যে আপনি বলেছেন যে আপা জহির রায়হান দেশ গঠনে জহির রায়হানের মতো একজন ব্যক্তিত্ব খুবই প্রয়োজন। উনি শহীদ হয়েছেন এতগুলো বছর, তো এতগুলো বছর পর আমাদের দেশে কি জহির রায়হানের মতো একজন ব্যক্তিত্বকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে কিংবা জনগণের পক্ষ থেকে? আপনি কি মনে করেন? নো, নট এট অল। কিছুই করা হচ্ছে না, বরং আমরা কেন যেন ড্যামেজ করছি। এই যে নতুন প্রজন্মের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু কোয়ালিটি থাকে। যে কোনো মানুষ, যে কোনো একটা শিশু থেকে শুরু করেই তো যৌবন, বার্ধক্য, আস্তে আস্তে মানুষ ম্যাচিউর হয়, শিখতে দেখতে এরাই তো দেবে। এই যে এখন যারা আছে এরাই তো নতুন প্রজন্ম তৈরি করবে। প্রত্যেকের মধ্যে কোয়ালিটি আছে, প্রত্যেকের মধ্যে কিছু দেবার আছে। দেশের জন্য করার ইচ্ছা থাকলে সুযোগের কোনো অভাব। আমরা যতটুকু জানতে পেরেছি যে তপু রায়হান সাহেব, প্রয়াত জহির রায়হান সাহেবের ওনার সুপুত্র, তো উনি ঢাকা 17 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবার। তো উনি তো দুজন লিজেন্ডের সন্তান, পাশাপাশি উনি একজন ব্যবসায়ী। উনি হঠাৎ করে এই রাজনীতিতে আসার মনোভাব পোষণ কেন করলেন, সে বিষয়ে যদি আপনি কিছু জানেন, যদি আমাদেরকে একটু বলতেন। আমি এখনো ওর সাথে ওয়ান অন ওয়ান বা করে এসব নিয়ে কোনো কথা বলিনি, ওকে জিজ্ঞেস করিনি। ওর প্রেস কনফারেন্স হয়েছে, আমি শুনেছি আমার মেয়ের কাছে। তারপর আমি আর কি আজকে এখানে আসলাম। গতকালকে শুনলাম যে 30 জানুয়ারিতে ওর বাবাকে নিয়ে ওরা স্মরণ সভা করবে। তবে আমি বলবো, ও রাজনীতিতে দাঁড়িয়েছে, দেশ সেবা করতে তো কোনো অপরাধ নেই কারোরই না। যে কোনো কেউ নেমে পড়তে পারে দেশ সেবার জন্যে। ওর যদি ইচ্ছে হয়, ওর যদি ক্যাপেবিলিটি থাকে, ওর যদি
অ্যারামেন্ট থাকে, দেশকে কিছু দেবে, দেশের মানুষকে কিছু দেবে, দেশের জন্য কিছু করবে, মঙ্গলের জন্য। বিশেষ করে দিস ইজ দ্য ক্রাইসিস টাইম। এখন তো ভীষণ রকম ক্রাইসিস। ভালো মানুষেরই জড়ো হয়ে সবাইকে নেমে পড়া উচিত, তাই না? সবাইকে এক জড়ো হয়ে, শুধু তপু কেন, তপু রায়হান কেন, এরকম অনেক তপু রায়হান আরও বেছে বেছে চাইলে তোমরা পাবে, সকলে পাবে। খুঁজে নিয়ে এক জড়ো হয়ে সব কিছু ভেদাভেদ, কোনো কম্পিটিশন কেন থাকবে দেশকে নিয়ে? দেশকে নিয়ে যে যেটাতে এক্সপার্ট, যে যেটুকু জানে তাকেই তো নিতে হবে, নাহলে তো মনে দেশ করেন সমৃদ্ধ হবে না। দেশের জন্য ওনার বাবা যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন, এই তপু রায়হান সাহেবও এই দেশের মানুষের জন্য কিছু করার মতো আছে এই রাজনীতিতে উনি আমি ইন্টারাপ্ট করে ফেললাম আবার তোমাকে। তো যাই হোক, তুমি বলে ফেলেছি। না, ইটস ওকে। সো আমি বলবো বাবার আদর্শ বা ওর দাদার, আমার বাবা ওদের দাদা, আমার বাবা মাওলানা ছিলেন, বাট উনি একজন এমন শিক্ষক ছিলেন, উনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আগে তো শিক্ষক ছিলেন, উনি যে কয়টা ভাষা জানতেন যে আমি গুণেও শেষ করতে পারি না। তো আমি তো কিছু পারি না ওনার সন্তান হয়ে, কিন্তু চাইলেই তপু পারবে, কেন পারবে না? আদর্শ, ওর বাবার আদর্শ, ওর দাদার আদর্শ, ফ্যামিলির আদর্শ। দেশে আরও ভালো ভালো মানুষ ছিলেন ওই সময়ে ডক্টর রাব্বি, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আরও অনেক প্রতিভা ছিল। আমাদের দেশের প্রতিভার কিন্তু অভাব ছিল না, বা এখনও আমার মনে হয় না, খুঁজে দেখলে পাওয়া যাবে, অনেক প্রতিভা আছে, খুঁজতে হবে প্রতিভাগুলোকে। তো প্রতিভার একটু হয়তো ডিফার করতে পারে, কেউ কবি হতে চায়, কেউ সাহিত্যিক হতে চায়, কারো চলচ্চিত্রে মানে অভিজ্ঞতা বেশি থাকে, লেখালেখি সবাই করতে পারে। আমার মনে হয় যার যেটুকু দেবার, সে যদি দিতে চায়, একসাথে জড়ো হয়ে কাজ করতে হয়। একা কাউকে দিয়ে সাহস করেও এগুলো সম্ভব না। দেশকে করতে গেলে, সমৃদ্ধ করতে গেলে, দেশকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়তে হবে সকলকে নিয়ে, একা সম্ভব না। হ্যাঁ, তবু যদি মনে করে বাবার আদর্শ বা আরও মানুষের আদর্শ নিয়ে ও কিছু করতে চায়, দেশ সেবা করতে চায়, অফকোর্স সে পারবে না কেন? তাহলে পরিবারের পক্ষ থেকে তপু রায়হানকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাপোর্ট অবশ্যই করছেন? না, এখন তো আমি করবই। আমি যখন জেনেছি, ও জিজ্ঞেস করে তো এটা হয়নি, যেটা হয়ে গেছে। ও যখন ওর মধ্যে যেহেতু কোয়ালিটি আছে, দেবার মতো ইচ্ছা আছে, ইচ্ছাটা হলো সবচেয়ে আগে। কিছু করার একটা কিছু করার আগ্রহ এবং ইচ্ছা। আমার দেশ এরকম অবস্থায় পড়েছে, আমার তো ঝাঁপিয়ে পড়া উচিত। আমার মতো সকলের বা ওর মতো সকলের, ওর এই প্রজন্মটাই তো রুখে দাঁড়ানোর বা প্রোটেক্ট করার বা এগিয়ে নিয়ে যাওয়ার বয়স, সময়, এটাই তো সময়। তপু সাহেবের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। এটা তো সাহেবের উদ্দেশ্যে, ওনার উদ্দেশ্যে যদি আপনি কোনো আপনার নিজের কোনো পরামর্শ, কোনো উপদেশ আছে কি না, উপদেশ যদি কিছু থাকে কি না তপু রায়হানের প্রতি, যে সেটা যদি একটু সে দেশ সেবার জন্য আত্মনিয়োগ করতে যাচ্ছে, জেনে শুনেই তো নেমেছে, আশা করি। আপা, একটু খুব জানতে ইচ্ছে করে আপনাকে একটু ছেলেবেলা নিয়ে যেতে চাই। আমরা জহির রায়হানের অনেক সৃষ্টি সম্পর্কে ছবি দেখেছি, সাহিত্য পড়েছি, উপন্যাস পড়েছি, তো অনেক কিছু জানি, কিন্তু ব্যক্তি জহির রায়হান কেমন ছিলেন, ছোটবেলায় ভাই বোনের সম্পর্কটা কেমন ছিল, কোনো মধুর স্মৃতি কি মনে পড়ে আপনার? পুরোটাই মধুর। অবস্টাকেল আমরা খুব কমই পেয়েছি। জহির রায়হান তো ছিলেন একটা কাদামাটির মতো মানুষ। ওর সাথে কারো মানে এরকম, আমার ভাই বলে আমি বলছি না, উনি যে কীরকম ছিলেন, জহির রায়হান আবার আসবেন কিনা বা জন্মাবেন কিনা বা আমরা দেখব কিনা, এটা আমি বলতে পারছি না। আমার চারপাশে আমি জহির রায়হানকে দেখছি না, এটাই আমার কষ্ট। তবে উনি যে কী ছিলেন এটা বলা মুশকিল। উনি বিশ্বপ্রেমিক ছিলেন। ওনাকে আমি বিশ্বপ্রেমী বলে আখ্যায়িত করতে চাই। এখন এই 54 বছরে জহির রায়হান থাকলে এদেশ দেখতে হতো বলে আমার মনে হয় না। মানে আমি কি বলবো, হয়তো বা অন্যরকম হতে পারতো। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা ধর্ম নিয়ে, আমার বাবা অ্যারাবিক ডিপার্টমেন্টের কিন্তু হেড এক্সামিনার ছিলেন, যিনি ঢাকা ইউনিভার্সিটি এবং ইয়ে ছিলেন, আর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তো ছিলেনই। তখনকার সময়ে আমরা ধর্মটা আমরা ঘরেই রাখতাম,
ধর্মটাকে আমরা ভীষণ শ্রদ্ধা করতাম, এখনো করি। ধর্মটাকে আমরা ভালোবাসি, ধর্মটাকে আমরা আগলে রাখি, ধর্মটা নিয়েই আমাদের প্রাত্যহিক জীবন শুরু হয় এবং আমরা শেষ করি রাতটা। অথচ সেটা যখন আগলিভাবে বাইরে চলে আসে, আগলিভাবে সেটাকে ইউজ করা হয় কাউকে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে, বা মানে ওটাকে টুলস হিসেবে যখন ইউজ হয় তখন খুব কষ্ট পাই। ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটছে, না, আমি ফায়দা লুটছে এটা শব্দটা ইউজ করি, আমি ব্যাড ওয়ার্ড ইউজ করতে পছন্দ করি না। আমি ফায়দা শব্দটাই অপছন্দ করি। ফায়দা কেন নেবে? ওদেরও তো এটা দেশ। যারা ধর্ম নিয়ে এখন রাজনীতিতে নেমেছেন ওনাদেরও এটা দেশ, ওনাদের অধিকার আছে। কিন্তু হুইচ ওয়ে ইজ রানিং, এটা আমার পছন্দ না। যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো আমাদের দেশের জন্যে, আমাদের মানুষের জন্যে। আমরা তো মানব সমাজ, মানব সমাজই তো পারে বিশ্বকে সুন্দর করে তৈরি করতে, দেশকে সুন্দর করে তৈরি করতে, নতুন প্রজন্মকে তৈরি করতে। মানে এটা আমাদের যে অ্যাক্টিভিটিগুলা, এই যে বেঞ্চ যে একটা ইয়ে থাকে, এই জিনিসটা মানে আমি বলতে পারছি না আসলে আমি কি শব্দ ইউজ করব। আমরা কম্পিটিশনে একটা উপস্থিত বক্তৃতা বলেন, বা যে আমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন প্রতিযোগিতা করি, 2 পক্ষ 3 পক্ষ, আমরা তখন জেতার জন্য বা পয়েন্ট দিয়ে আমরা জেতার জন্য হয়তো লড়ি। কিন্তু আমরা তো এক, আমরা বুঝি কোনটা করলে আমাদের মঙ্গল হবে, কোনটা করলে আমাদের ক্ষতি হবে। আমরা আমিত্বের যুগে এটা হারিয়ে ফেলেছি, আমরা আমাদের শব্দটা হারিয়ে ফেলেছি, আমরা এক হতে পারি না। আমরা আগামী বছর জহিরায়নের স্মরণ সভায় আপনাকে আবারও পাবো আশা করছি। আপনি দীর্ঘজীবী হন এবং আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, সেই দোয়া করছি। দেশকে এগিয়ে নিতে পারবে। আমার মনে হয়, আমি বোধ হয় গত 22 সালে যে ইয়ের কথা তুমি বলছিলে, জি জি জি, ওই যে ইন্টারভিউটা, ওর পরের দিনই আমি বোধহয় বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের মাজার জিয়ারাত করতে এসেছিলাম। আমার বউ, আমার যে সাব্বির আহমেদ শুভর কথা বললে না, ওর বউ, ও তো ভার্সিটি নিয়ে ছিল, ও আমাকে নিয়ে এসেছিল। আমি বোধহয় ওখানে স্পিচ দিয়েছিলাম। জি, ওখানে আমি বোধহয় আমি অনেক কথা বলেছিলাম তখন নতুন প্রজন্মকে। এই যে ইয়েটা শুরু হওয়ার আগে 24 সালে শুরু হলো তো, জি, ওরা আমাকে বোধহয় ওরা আমাকে চেয়ার দিয়েছিল, সবকিছু দিয়েছিল, বসতেও দিয়েছে। আমি কিন্তু বসিনি, আমি হেঁটে হেঁটে মাইক্রোফোন হাতে নিয়ে আমি মোর দেন 1 hour আই স্পোক দ্যাট ডে। আমি কি করে করেছি, আমি অনেক কথা বলেছিলাম, এখন মনে পড়লো আমার। আমি বলতে মেমোরি আরো লস করছি। অনেক কথা বলেছেন এবং এত সুন্দর কথা বলেছেন। ওই সময় আমি কিন্তু ওদেরকে বলেছিলাম যে আমরা পারিনি, ওই প্রজন্ম 71-এর প্রজন্ম আমরা ফেলিওর, ও ক্যান ডু এনিথিং, তাই না? সে সময় যা হয়েছে না হয়েছে আমরা আচমকা যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই বোধ হয়। কিন্তু ওদের আমি অনেক কথা ওদেরকে বলেছি, তোমরাই পারবে। কিন্তু এটা কোনো পত্রিকায় বা কোনো ইয়েতে আমি দেখলাম না। আমাকে নিয়ে আমি অ্যাডভার্টাইজ করতে বলছি না, কেউ কিছু ভালো কথা বললে সেটা সবাইকে জানিয়ে দিলে সবাই ওখান থেকে শেখে। কিন্তু ওই আমার স্পিচটা আমি কোথাও আর দেখিনি। আচ্ছা, যেটা ইউনিভার্সিটিতে সেটা এই স্পেসটা যাবে। আমি আপনাকে করলাম আর অনুরোধ করলাম, আপনাকে অনুরোধ করলাম যে আপনি আমাদের এই যে ওয়েবসাইটে আগামীকালকে একটু সকালবেলা দেখে নিন। আমি বলছি আমি শুনতে পছন্দ করি, বলার চেয়ে শুনতে পছন্দ করি। এই যে আমি আরেকটা কথা এসে গেছে, তোমরা এটা অন রেকর্ডে রেখো না। আমি বলছি বিশ্বজিৎ দাস বলে একটা ছেলে, জি, কোন সালে আমার মনে নেই, ওকে যখন ও দর্জি ছিল, ওকে যখন রামদা দিয়ে না কি দিয়েছে কোপাচ্ছিল, বিশ্বজিৎ দাস কোন সালেটা, ও যে ছেলেটা কিরম করে লাফাচ্ছে আর কিরম করে চিৎকার করে বলছে আমি হিন্দু, আমি হিন্দু, আমি একদম দর্জি, ওকে মারছে, কোপাচ্ছে, ওকে মানে আমি অদ্ভুত, এরা কারা ওকে এরম করছে। এটার জন্য আমি গিয়েছিলাম বুদ্ধিজীবী দিবসে কথা বলতে। আচ্ছা আচ্ছা, আমি ওকে চুপ করে এক কোণা বসেছিলাম স্কুল থেকে, সোজা আমি তো টিচার ছিলাম তো তখন, আমি তখন রিটায়ার করিনি, এখন আমি রিটায়ার্ড। তো আমি কোনায় বসেছিলাম, সবাই আমার দিকে তাকাচ্ছে, আমি একটু ইয়ে হয়ে গেছি, কারণ আমি তো কখনো যাই না। কিন্তু আমি সেদিন যা বলেছি কেউ খুশি হয়নি, সবাই ওখান থেকে চলে গেছেন। ওখানে অনেক নামকরা ডক্টরেট, আমি নাম বললে তোমরা অনেক চিনবে, তারা বিগ শট,
বহু ডক্টরেট ছিলেন বা করছিলেন, ওনারা সবাই চলে গেছেন, ওই ফুটপাথটা খালি। তারপর আমার ক্যান্ডেল ইয়েটা নিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসেছি। তখন রাস্তায় কিছু ছেলে বলছে, আপনার সাহস তো কম না, আপনি কে, আপনি এতগুলো গুন্ডার সাথে ওখানে বসে এই কথাগুলো বলে আসছেন, আপনি আবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন। সাহস না থাকার কি আছে? ওরা আমাকে সাবধান করছে যে আপনি বেঁচে গেছেন। তো বিশ্বজিৎ দাস কার ক্ষতি করেছিল? ও ও ও ও একজন দর্জি, ওর বাবা মা কেমন আছে আসলে এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। So, আসলে। আমি এত কষ্ট পেয়েছি ওই দিন ওর জন্য। পরের বছরই বোধ হয় আমার ছেলে গেল, ও বড় ছেলে সাব্বির, আমার তখন হার্ট অ্যাটাক হয়েছে, তখন আমাকে দেখাচ্ছেন। আমি ওকে বললাম, বিশ্বজিৎ দাসের বাবা আমার সাথে যদি দেখা করতে পারো, এরকম এরকম ওদের ই করে, ও তো মারা গেল, মানে আপনি একা কি করবেন, দেশ তো আছে, একা কি করবেন, ঠিকই তো, সবাই যদি না বলে তাহলে। তো এই কথাটা হলো যে এই যে একা, আমি একা, তুমি, এই যে আমরা সবাই, যে তোমাদেরও তো নিশ্চয়ই কি বলবো আমি, আজকে তোমরা 30 জানুয়ারিতে এখানে এসছো, নিশ্চয়ই জহিরানের একটা কথা হলেও ভালো লেগেছে, জহিরানের একটা উপন্যাস হলেও ভালো লেগেছে, জহিরানের একটা কর্ম। জহিরান তো চেয়েছেন সকলকে নিয়ে, ও তো খেটে খাওয়া মানুষের জন্য লিখেছে, ও কিন্তু ধনীদের জন্য কিছু করেনি, বা কিছু করেনি বলতে সেটা নয়, আসলে ও শেখাতে চেয়েছিল যে আমরা পৃথিবীতে বিতণ্ডা না করে, আমরা আমাদের যার যতটুকু কোয়ালিটি আছে, যার যতটুকু ক্যাপেবিলিটি আছে, কারো টাকা নেই কিন্তু ফিজিক্যালি সে দিতে পারে, ব্রেন দিয়ে দিতে পারে, বুদ্ধি দিয়ে দিতে পারে, তো সবাই মিলে আমরা একসাথে হয়ে দেশটাকে সুন্দর করে তৈরি করলে সবার জন্যই তো বেটার হয়, তাই না? ঠিক, আসলে একটা দেশ গঠন করতে হলে কিন্তু সবার যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে। ইউ আর রাইট, থ্যাংক ইউ। সো অনেক ধন্যবাদ আপা। তোমার বয়স কত? তোমার কি খুব বাচ্চা ছেলে মনে হচ্ছে? অবশ্যই আমি আপনার অবশ্যই আচ্ছা, অনেক ডিবিসিতে ছোট। নেবেন? আচ্ছা, আমি একটু ছোট্ট ঠিক আছে, বাইক অনেক নেবো আপা। ধন্যবাদ। আমি ডিবিসিতে কথা বলে ফেলেছি কিছু।